বাকি রাস্তাটুকুতে আমাদের আর কোনো বিপদ-আপদ হলো না। আমরা ২-৩ মিনিটের মধ্যে বড় রাস্তায় উঠে এলাম। ভ্যান চালককে আমি দ্রুত হারা মিটিয়ে দিয়েছি। এই কাজটা সবসময় আমার উপর ন্যস্ত থাকে। আজও তার ব্যত্যয় ঘটেনি। বাস স্ট্যান্ডে আসার পর লাল ভাই আমার হাত থেকে ব্যাগ ৩টে নিজের হাতে নিয়ে বললেন, "এসো, তাড়াতাড়ি একটা বাসে উঠি।" আমরা দ্রুত একটা বাসে উঠলাম। সাভারে পৌঁছতে এখন আমাদের আর বেশি সময় লাগবে না। গাড়িতে উঠেও আমাদের মধ্যে সতর্কভাব বজায় রইল। এতক্ষণ আমরা বুঝে গিয়েছি যে আমাদের প্রতিপক্ষ যে কোনো মূল্যে আমাদের নিকট থেকে গোরস্থানে প্রাপ্ত যাবতীয় আলামত ছিনিয়ে নিতে চাইছে। আর ওরা হয়তো তাড়াহুড়ো করে অধ্যাপক খুনের সমস্ত আলামত গোরস্থানে এনে ফেলেছিল। কিন্তু এখন শীতকাল হওয়ায় একদিনে তা আগের মতো অক্ষত রয়েছে। বর্ষাকাল হলে হয়তো রাতের বৃষ্টিতে সকল আলামত ধুয়ে মুছে সাফ হয়ে যেত। কিন্তু সৌভাগ্য আমাদের আর দুর্ভাগ্য ওদের। ওরা যে মাথামোটা লোক তা আমরা বুঝতে পেরেছি। তবে ওরা যে এখন ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছে তাও আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। সামনের দিনগুলোতে আমাদের লাল ভাইকে আরও সতর্ক থাকতে হবে। তার চিন্তায় আমি বিচলিত হয়ে পড়লাম। তিনি হয়তো আমাদের মনোভাব বুঝতে পেরে কয়েকবার আমার দিকে তাকালেন আর শেষে বললেন, "ভাবনার কিছু নেই। গোয়েন্দাদের জীবনে এমন সব ঘটতেই থাকবে। আর এইসব মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হবে। অবশ্য আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে, সঙ্গে অন্তত একটা রিভলভার না রেখে।" লালভাই লালভাই বাসে উঠে এতক্ষণ কি যেন ভাবছিলেন। এই প্রথম তিনি মুখ খুললেন। তারপর তিনি আবার আগের মতো চুপচাপ হয়ে বসে রইলেন। তিনি সামনের সিটে একজন লোকের সঙ্গে বসলেন, আর আমি আর আতিক ভাই বসেছি তার পেছনে পাশাপাশি ২ সিটে। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছিলাম। আতিক ভাই বললেন, "আজ থেকে আমাদের অনলাইন দৈনিক পত্রিকা দৈনিক সত্যবাণী আবার চালু করব। এতদিন পত্রিকাটা আলসেমি করে ফেলে রেখেছিলাম। এইসব অপরাধীকে শায়েস্তা করতে হলে আমাদের নিজস্ব একটা দৈনিক পত্রিকা হাতে থাকা ভালো।" তারপর তিনি একটু থেমে আমার দিকে তাকিয়ে আবার বলতে লাগলেন, "ভাবছি আমি এর সম্পাদক হিসেবে থাকবো। কারণ তোমার ভাইয়ের তো সময় নেই। আর তুমি হবে এর একমাত্র সহকারী সম্পাদক। আজ থেকে আমি তোমাকে এই পদে নিয়োগ করলাম। আসলে পত্রিকাটা এখন থেকে তুমিই চালাবে। আমরা দুজন শুধু অভিভাবক হয়ে তোমার ওপরে থাকবো।" কথাটা শুনে আমি যেন তাজ্জব হয়ে গেলাম। হঠাৎ এত বড় একটা দায়িত্ব! আমার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। তার কারণ আমাদের আতিক হয়ে সাম্প্রদায়িক অনলাইন ভিত্তিক দৈনিক সত্যবাদী পত্রিকাটা ঢাকা শহরে ভালো একটা ইমেজ সৃষ্টি করতে পেরেছে। আর আমি হব সেই পত্রিকার একজন সহকারী সম্পাদক। অবশ্য আমি ইতিপূর্বে ২-১টি পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কাজ করেছি। তবু আতিক ভাই ধীরে ধীরে আরও বললেন, "তুমি হয়তো ভাবছো তুমি এত বড় দায়িত্ব পালন করতে পারবে না। আসলে তা নয়। আমার মন বলছে তুমি পারবে, আর তোমাকে পারতেই হবে।" তার উৎসাহে আমি একটু হেসে অবশেষে বললাম, "পারবো ভাই। আপনারা পাশে থাকলে পারবো, ইনশাআল্লাহ।" হঠাৎ লাল ভাই সামনে থেকে বললেন, "তোকে পারতেই হবে।" সামনে থেকে লাল ভাই যে আমাদের সব শুনেছেন তা বুঝতে পেরে আমরা দুজনে অবাক হলাম। তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে বললেন, "তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের এত আস্তে বলা কথা কিভাবে শুনলাম। আর এই জন্যই তো আমরা গোয়েন্দা। আমাদের নার্ভগুলো সবার চেয়ে একটু আলাদা।" বলে তিনি হাসতে লাগলেন। লাল ভাই যখন আমাকে খুব বেশি স্নেহ করেন তখন তুই বলে সম্বোধন করেন, আর যখন তার স্বাভাবিক স্নেহ থাকে কিংবা লোকজনের সামনে তিনি আমাকে তুমি বলেই সম্বোধন করে থাকেন। বাসের বাসের একটা লোক আমাদের পাশের সিট থেকে নেমে গেলে লালভাই তার জায়গায় এসে আমাদের পাশাপাশি বসলেন আর বললেন, "আতিকের ধারণা ভাবনা যাই বলি না কেন তাই একেবারে সঠিক। সমাজবিরোধী অপরাধীদের শায়েস্তা করার জন্য আমাদের নিজের একটা দৈনিক পত্রিকা থাকা জরুরি। দেশে অনেক দৈনিক পত্রিকা আছে দেশে অনেক দৈনিক আছে, কিন্তু এদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
দেশবিরোধী শয়তানি অপকর্মে নিয়োজিত। এই জাতীয় শয়তানদের সংবাদ ও যাবতীয় নিউজসমূহ জনমতে বিভ্রান্তি ছড়াতে পারে, আর কোনো কোনো ক্ষেত্রে তা ছড়াচ্ছেও। এদের এই অপতৎপরতার বিরুদ্ধে আমাদের দৈনিক সত্যবাদী রাষ্ট্র ও সমাজকে রক্ষা করতে পারবে বলে আমি মনে করি। তাই তুই আজ থেকে কাজে লেগে যা। আমি আবার ভেতরে ভেতরে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। একটু পরে আমার দিকে চেয়ে লাল ভাই আবার বললেন, তুই তো ইতিহাসে অনার্স এমএ ডিগ্রি অর্জন করেছিস, তারপর নিয়মিত বাংলা ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন করছিস। তোকে দিয়ে এ কাজ হবে, আর তা হতেই হবে। লাল ভাইয়ের এই উৎসাহ ও সমর্থনে আমার মনোবল আরও বেড়ে গেল। আমিও মনে মনে শপথ নিলাম, আজ থেকে নতুনভাবে দৈনিক সত্যবাদী গড়ে তোলার প্রচেষ্টা চালাবো। আতিক ভাই আমার দিকে চেয়ে হেসে বললেন, সাজিদ মনে হয় একটা কথা জানো না। আমি একটু অবাক হয়ে বললাম, কি? তিনি বললেন, আমাদের এই পত্রিকায় মালিক কিন্তু তোমার লাল ভাই। সত্যি, এবার আমি দারুণভাবে উত্তেজিত ও বিস্মিত। এই কথা আমার আগে কখনো জানা ছিল না। আর এই কথা শুনে আমাদের লাল ভাই হেসে বললেন, মালিক হলেও পত্রিকাটি এবার চালাতে হবে তোমাদের। আমরা নিরাপদেই সাভার বাস স্ট্যান্ডে এসে নামতে পারলাম। পথে আমাদের উপর আরও কোনো হামলার প্রস্তুতি কেউ করছিল কিনা তা জানতে না পারলেও এক প্রকার স্বস্তিতে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তবে এখনও সতর্কতার কোনো ঘাটতি নাই। আমাদের চোখ কান সবসময় খোলা রয়েছে। আমরা যে বিশ্ববিখ্যাত গোয়েন্দা তথা গোয়েন্দা সম্রাট শার্লক হোমসের উত্তরসূরি, গোরস্থান থেকে প্রাপ্ত সমস্ত আলামত দেখার জন্য আমাদের সবার মন ছটফট করছে। তাই আমরা যে যার বাসায় না গিয়ে লাল ভাইয়ের বাসায় একত্রিত হলাম। কিন্তু ব্যাগ খোলার মতো ইচ্ছে থাকলেও সামর্থ্য কারো নাই, কারণ ক্ষুধায় আমাদের পেটের ভিতর কেমন যেন করছে। আমরা হাত মুখ ধুয়ে তাই আগে খেতে বসলাম। পরন্তু দুপুরে আমরা খাবার টেবিলে বসে উধর পড়তিতে ব্যস্ত। আমাদের তিনজনের পেটে এখন প্রচণ্ড ক্ষুধা, আর ক্ষুধার রাজ্যে যেন আমরা তিনজন দীর্ঘকাল যাবৎ বসবাস করছি। গোরস্থান থেকে প্রাপ্ত বিভিন্ন আলামত দেখার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে তা আমরা করতে পারছি না। তাই আগে জীবন বাঁচাবার কাজে আমরা লেগে পড়লাম। আমার চাচিমা খাবার পরিবেশন করতে লাগলেন। আমি বাধা দিয়ে তাকে বিশ্রামের জন্য ভেতরে পাঠিয়ে দিলাম। এই কাজটি এবার আমি নিজেই করতে লাগলাম। আমি প্রায় সময় এই কাজটি করি। এটা করতে আমার অনেক ভালো লাগে। আজ বাসে আমাদের লাল ভাবি নাই। তিনি খুব সম্ভবত তার বাবার বাড়িতে গিয়েছেন। যদিও এ ব্যাপারে আমি এখনো লাল ভাইকে কিছু জিজ্ঞাসা করিনি, শুধু অনুমানে বুঝে নিয়েছি। আর এ ব্যাপারে কিছু বলার মতো অবস্থাও আমাদের নাই। ভাবি বাড়িতে থাকলে আমাদের খাওয়া দাওয়া আরও জাঁকজমকপূর্ণ হয়। তিনি সবসময় পাশে থেকে সব কিছু তদারকি করে থাকেন। আজ আমি আর আতিক ভাই তার অভাবটা বুঝতে পারলাম। আমরা তিনজন তাড়াতাড়ি খাচ্ছিলাম, তবে আতিক ভাই সবচেয়ে এগিয়ে। তিনি আরও দ্রুত খাচ্ছেন। তার খাওয়ার স্টাইল দেখে লাল ভাই বললেন, একটু ধীরে খাও ভাই, খাবার তোর পালেই যাচ্ছে না, সব তো টেবিলেই পড়ে থাকবে। একথা শুনে তিনি হেসে ফেললেন। তারপর মুখের গ্লাসটুকু হজম করে হেসে বললেন, গোরস্থানের জিনিসপত্রগুলো দেখার জন্য মনে মনে খুব অস্থির হয়ে রয়েছি, তাই একটু জোরে হাত মুখ চালাচ্ছিলাম আর কি। খাওয়ার পর আমরা তিনজন ডাইনিং রুম পেরিয়ে ভেতরের কক্ষের দিকে প্রবেশ করলাম। এটা লাল ভাইয়ের পড়ার ঘর। এর তিন দিকে দেয়াল সংলগ্ন বুক সেলফে বই আর বই। এখানে চারদিকে শুধু বই। আমাদের লাল ভাই গ্রন্থপ্রেমিক মানুষ। চাকরির সময়টুকু বাদে তিনি অবসরে বই পড়ে কাটান। বই তার নিত্য সঙ্গী, আর জীবনসঙ্গী বললেও হয়তো ভুল বলা হবে না। লাল ভাই তার রুমের দরজাটা একটু চাপিয়ে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এবার তুই ব্যাগ তিনটি জিনিসপত্রগুলো আস্তে আস্তে বের করতো, আর দেখিস কোনো জিনিস যেন অসাবধানতায় নষ্ট না হয়। আমরা জিনিসপত্রগুলো মেঝেতে ধীরে ধীরে ঢালতে লাগলাম। এই জিনিসপত্র দেখে আমাদের তিনজনের চক্ষু চড়ক গাছ। হত্যাকারীরা তাদের হত্যা সংক্রান্ত যাবতীয় সরঞ্জামাদি সহ
সব কিছু এক জায়গায় পঞ্জীভূত করে ফেলে দিয়েছিল। কিন্তু ওদের ভাগ্য খারাপ। ওদের পাপের সমস্ত আলামত এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মাথায় দুর্ধর্ষ গোয়েন্দা আমাদের লাল ভাইয়ের হাতে। সেই রক্তমাখা পুতুলটা বাদে আমরা যা যা পেয়েছি তার একটি তালিকা তৈরি করতে লাগলাম। এ পর্যন্ত আমরা গোরস্থানে প্রাপ্ত অবস্থা থেকে পেয়েছি রক্তমাখা একটি হলুদ শাড়ি, রক্তমাখা একটি লাল ব্লাউজ, রক্তমাখা একটি কালো ব্রেসিয়ার, রক্তমাখা একটি লাল রঙের পেটিকোট, একটি রক্তমাখা মাঝারি আকৃতির বালিশ, 2টা বিছানার চাদর, একটা হলুদ রঙের আর একটা গোলাপি, একটা পলিথিনের মধ্যে কাপড় মোড়ানো, একটা মাঝারি আকৃতির রক্তমাখা ছোরা, রক্তমাখা একটি বই, রাইফেল রোটি আওরত, 2টি ডায়েরি, রক্তমাখা একটি সালোয়ার ও একটি কামিজ, পুরুষদের ব্যবহার্য একটি রক্তমাখা গেঞ্জি, একটি রক্তমাখা নীল সাদার সংমিশ্রণের লুঙ্গি, আর মেয়েদের ব্যবহার্য ও ব্যবহৃত একজোড়া স্পঞ্জের স্যান্ডেল। আমি খুব অল্প সময়ের মধ্যে তালিকাটা তৈরি করে ফেললাম। তারপর লালভাই সব জিনিসপত্র নেড়ে চেড়ে খুব মনোযোগ দিয়ে তা দেখতে লাগলেন। এ সময় আমরা কেউই কোনো কথাবার্তা বললাম না, তবে একটু দূরে বসে আমরা দুজন নিজেদের মধ্যে কিছু ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতে লাগলাম। মাঝে মাঝে আমরাও তাকিয়ে দেখতে লাগলাম জিনিসগুলো। লালভাই জিনিসগুলো দেখে শুনে আমাদের মুখোমুখি একটা সোফায় বসে বলতে লাগলেন, যা ভেবেছিলাম তাই, এই কেসেও মেয়েদের সম্পর্ক রয়েছে, আর যে কোনো খুনের সঙ্গে মেয়েদের একটা না একটা সম্পর্ক থাকে। এখানে যেসব আলামত আমরা পেয়েছি তার প্রায় সবই খুনিদের। রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গিটা সব সম্ভবত নিহত অধ্যাপক সাহেবের, আর ডায়েরি দুটো আজাদ কালামের। তার কিছু প্রমাণও আমি পেয়েছি। আমি ডায়েরি 2টা খুব মনোযোগ দিয়ে দেখেছি। সেখানে এই খুনের আগের কোনো ঘটনার কথা লেখা নাই। পুরো ডায়েরির 2টা ঘেঁটে দেখলাম, সেখানে শুধু জমি জমা আর টাকা পয়সার সমস্ত হিসাব নিকাশ রয়েছে। তবে এটাও আমাদের কাজে দিবে। আর এটার 2 জায়গায় শুধু লেখা রয়েছে, আজকাল মামাকে খুব হতাশাজনক অবস্থায় দেখি। তার উপরে কেউ কোনো চাপ সৃষ্টি করছে কিনা জানি না। এ ব্যাপারে তিনি আমাকে কিছু বলছেন না। মামাকে কেউ মনে হয় হুমকি দিচ্ছে, তার ভিতরে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে, কিন্তু এখনও তিনি এই ব্যাপারে আমাকে কিছুই বলছেন না। তাছাড়া ডায়েরিতে আর কিছু লেখা নাই। তিনি মেঝে থেকে উঠে দাঁড়িয়ে আমার প্রতি ইঙ্গিত করে বললেন, পরে তুই ডায়েরি 2টা আরও ভালোভাবে কেটে দেখবি তো, কোথাও কোনো তথ্য পাওয়া যায় কিনা। এরপর লালভাই গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে রুমের মাঝখানে প্রশস্ত জায়গাটা পাইচারি করতে লাগলেন। এভাবেই কয়েকবার পাইচারি করতে করতে তিনি আমার দিকে একবার তাকিয়ে পাইচারি না থামিয়ে বললেন, আমি এখন যা বলি তুই সব কিছু তাড়াতাড়ি একটা কাগজে নোট করতো। আমি লালভাইয়ের নির্দেশে কাগজ কলম নিয়ে নোট করতে শুরু করলাম। তিনি পাইচারি করতে করতে বললেন, এই খুনে কমপক্ষে 3 জন অংশ নিয়েছিল, একজন পুরুষ আর 2 জন মহিলা। হলুদ শাড়ি, লাল রঙের ব্লাউজ ও কালো ব্রেসিয়ার একজন মহিলার, আর সালোয়ার কামিজটাও তৎপর পাওয়া লাল ব্রেসিয়ারের আরেকজন মহিলার। এরা হত্যার অংশীদার কিংবা প্রত্যক্ষদর্শী ও সহযোগী। তবে আমরা এই সালোয়ার কামিজটা লাল ব্রেসিয়ার দেখে মনে হচ্ছে এটা কোনো কাজের মেয়ের, তার কারণ এই পোশাকগুলো একটু নিম্নমানের। এখানে যে মূল খুনি সে পুরুষ, আর সে কিন্তু নিজের কোনো জামাকাপড় বা পোশাক পরিচ্ছদ এইসব আলামতের সঙ্গে রাখেনি। বোঝা যায় সে খুব ধূর্ত আর সাবধানী। আমরা নিহত অধ্যাপক সাহেবের পুত্রবধূ শাহিনা বেগমের সঙ্গে তার বাড়িতে যে কাজের মেয়েটিকে দেখেছি, এগুলো তার পোশাক নয়। সে বয়সে ছোট, একদম কিশোরী। তার ব্রেসিয়ার পরার এত বড় সালোয়ার কামিজ পরার সুযোগ নাই। এখন আমাদের শনাক্ত করতে হবে যে এই সালোয়ার কামিজ ও লাল ব্রেসিয়ার আর হলুদ শাড়ি, লাল ব্লাউজ আর কালো ব্রেসিয়ারটি কার। তাহলে আমরা অতি সহজেই খুনির কাছে পৌঁছে যেতে পারবো। এরপর লালভাই পাইচারি থামিয়ে সোফায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। লালভাই আমাদের বসতে বলে একটু ভেতরের দিকে এগিয়ে গেলেন।
এই সুযোগে আমরা দুইজন জিনিসপত্রগুলো নাড়াচাড়া করে দেখতে লাগলাম। এসব দেখতে আমাদের যে ভালো লাগে তা নয়, আমরা শুধু লাল ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য এসব করে থাকি। আর যে কোনো খুনের ঘটনাই আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আতিক ভাই সব জিনিস দেখে শুনে বললেন, তোমার ভাইয়ের কথাই ঠিক। এই কেসটাতে আমি ধারণা করেছি এখানে কোনো মহিলার হাত রয়েছে, কিংবা তার যোগ সাজসের এগুলো রয়েছে। আমার মনে হলো তিনি যেন আমার মনের কথাটিই বলছেন। আমি তার সঙ্গে সহমত প্রকাশ করলাম। লাল ভাই ফিরে এলেন একটু পরেই। এরপর তিনি পুনরায় আলামত সমূহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বসলেন। তিনি এমনই করেন। একটা বিষয় নিয়ে তিনি বারবার গবেষণা করেন। তিনি মনে করেন এভাবে কাজ করলে প্রমাণ খুঁজে পেতে সহজ হয়। একেবারে হয়তো অনেক কিছু চোখে পড়ে না, কিন্তু বারবার প্রচেষ্টার ফলে সেই বিষয়ে বাদ পড়া এমন অনেকগুলো আবার নতুনভাবে দৃষ্টিগ্রাহ্য হয়। আমাদের লাল ভাইয়ের গোয়েন্দাগিরিতে তদন্তের মূলনীতি বা মূল সূত্র হলো 5টি। প্রথমত, যে কোনো খুনের ঘটনার সঙ্গে সবসময় কোনো না কোনোভাবে কোনো মহিলা হয়তো খুনের আর নয়তো খুন সৃষ্টির ঘটনার সঙ্গে জড়িত। এখানে 2-1 জন মহিলা মূল ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো একটি ঘটনাক্রমে জড়িত থাকবেই। দ্বিতীয়ত, খুনের যে কোনো ঘটনার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়, জমিজমা, অর্থ সম্পদ, নারী ঘটিত বিষয়, তহবিল, তসরুফ ইত্যাদি সম্পর্ক জড়িত থাকবে। তৃতীয়ত, যে কোনো খুনের ঘটনার সঙ্গে পরকীয়া প্রেমের একটা সম্পর্ক রয়েছে। খনি বা খুনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো পরকীয়া প্রেমের সম্পর্ক থাকতে পারে। চতুর্থত, রাজনৈতিক ও ধর্মীয় হত্যাকাণ্ডের বাহিরে পৃথিবীর যে কোনো সামাজিক ও পারিবারিক খুনের সঙ্গে আত্মীয় স্বজনের সংশ্লিষ্টতা থাকবে। পঞ্চমত, কোনো প্রবাসীর স্ত্রী দেশে থাকলে এবং প্রবাসীর কোনো আত্মীয় স্বজন খুন হলে তার সঙ্গে তার স্ত্রী বা স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সংশ্লিষ্টতার সন্দেহ কোনোভাবেই বাদ দেওয়া যায় না। এদের সবসময় সন্দেহের তালিকায় রাখতে হবে। তিনি এভাবেই তার শত্রুসমূহের মাধ্যমে তদন্ত কাজে অগ্রসর হন। তার চিন্তাভাবনা নিরীহ কাউকে হয়রানি কিংবা লাঞ্ছিত করার জন্য নয়। প্রাথমিকভাবে তিনি মনে মনে সবাইকে সন্দেহ করলেও পরে তদন্ত সাপেক্ষে শুধু সন্দেহভাজনদের রেখে বাকি সবাইকে তদন্ত থেকে বাদ দেন। তিনি সবসময় তার এই পঞ্চসূত্র মেনে চলেন। লালভাই তার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে আমার দিকে তাকিয়ে বললেন, এগুলো এখন একটা বড় বস্তার মধ্যে ভরে রাখো। আপাতত এ বিষয়ে আমাদের কাজ শেষ। এগুলো 3টি ব্যাগে আর ভরে রাখার প্রয়োজন নাই। আমি অম্লান বদনে লাল ভাইয়ের আদেশ পালন করতে লাগলাম। কাজের মেয়েটা আমাদের জন্য ইতিমধ্যে চা দিয়ে গেল। আমরা চা পানে ব্যস্ত হয়ে পড়লাম। চায়ে চুমুক দিয়ে লাল ভাই বললেন, আগামীকাল আমরা 3 জন আবার ধামরাই যাব। এবার শুধু অধ্যাপক সাহেবের বাড়ির বাগানে বা আশেপাশে নয়, তার বাড়ির ভেতরেও মানে অন্দরমহলেও প্রবেশ করব, আর খুঁটে খুঁটে সব কিছু দেখব। তার এই কথা শুনে আতিক ভাই যেন রীতিমতো আঁতকে উঠে বললেন, আবার ওই বাড়িতে? কিন্তু ওরা তো দরজাই খুলবে না। আর ওরা যদি আমাদের উপর আবার কোনো হামলা করে? লাল ভাই এতে একটু হেসে বললেন, আরে এবার ওদের শেষ সুযোগ আমরা দিচ্ছি না। আর তুমি তো ভয় পাচ্ছ কেন? এবার আমরা ছদ্মবেশে যাব, আর 3 জন একই সঙ্গে ছদ্মবেশ ধারণ করব। তারপর তিনি একটু থেমে বলতে লাগলেন, তবে শোনো, তোমাদের কাছে ব্যাপারটা খুলেই বলছি। আমি আর সাজিদ দৈনিক সত্যবাদী সাংবাদিক হিসেবে সেখানে হাজির হব, আর তুমি হবে আমাদের বহনকারী বিশ্বস্ত এক রিক্সাওয়ালা। এতে 3 জনেরই প্রয়োজনে দাড়ি কোপ ব্যবহার করব। এবার বলো, রাজি কিনা? এবার আতিক ভাইয়ের মুখে হাসি ফুটে উঠল। তিনি খুশিতে বললেন, এবার আমি 100 বার রাজি। আর ছদ্মবেশের কথা শুনে মনে মনে দারুণ একটু উত্তেজনা অনুভব করছি। হঠাৎ লাল ভাই একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে।
আমরা সেখানে একটা রিক্সা কীভাবে জোগাড় করব? আমার তো সেখানে পরিচিত কেউ নাই। লাল ভাইয়ের মুখ থেকে এ কথা শুনে আতিক ভাই বীরত্বের সঙ্গে এসে বললেন, শোনো প্রফেসর, তুমি নিজেকে এতটা একা মনে করছো কেন? আমি তো সঙ্গে রয়েছি নাকি? আর আমি তো রাজনীতি করি। এর সুবাদে আশেপাশের সব জায়গায় আল্লাহর রহমতে আমার পরিচিতজন রয়েছে। আমি এখনই একটা রিক্সার ব্যবস্থা করছি। আতিক ভাই এই কথা শেষ করে তখনই কাকে যেন ফোন করলেন। ওপাশ থেকে কারো কথা শুনে তিনি হেসে ফোন রেখে লাল ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, নাও, তোমার রিক্সার ব্যবস্থা হয়ে গেল। আমাদের জন্য আগামীকাল সকাল 10টায় একটা ভালো মানের রিক্সা ধামরাই বাস স্ট্যান্ডে অপেক্ষমান থাকবে। লাল ভাই এসে বললেন, তুমি আসলে একটা কাছের মানুষ। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা যখন নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত, তখন দরজায় কলিং বেল বাজার শব্দ শুনলাম। দরজা খুলতে আমিই ছুটে যাচ্ছিলাম, কিন্তু লাল ভাই আমাকে বাধা দিয়ে বসতে বললেন। তিনি নিচে উঠে গিয়ে দরজা খুলে ভেতরে নিয়ে এলেন একজন 20-21 বছরের যুবককে। ছেলেটি কিছু বলার আগেই লাল ভাই তাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, এ হচ্ছে অধ্যাপক খুনের প্রথম আসামি আজাদ কালামের আপন ছোট ভাই আজাদ রায়হান। ওকে আমি ডেকে এনেছি, এই জন্য একটু আগেও ওকে ফোন করেছিলাম। ওর কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদের উপকার হবে, আর যে কোনো প্রয়োজনীয় কথাবার্তা সামনাসামনি বসে বললে সবচেয়ে ভালো হয়। এই জন্যই আসলে ওকে ডেকেছি। লাল ভাই সরাসরি কাজের কথায় চলে গেলেন। তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, প্রথমে সংক্ষেপে তোমার একটু পরিচয় দাও, তারপর আমাদের কিছু প্রশ্নের জবাব দিবে। রায়হান মলিন মুখে বলল, আমার নাম আজাদ আবু রায়হান, আবুল কালাম, সংক্ষেপে আজাদ কালাম। আমরা 2 ভাই, আর আমাদের একজন বড় বোন রয়েছে। তার বিবাহ হয়েছে বছর 4 আগে। আমাদের মা জীবিত নেই, বাবা এখন জীবিত আছেন, আর আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে 2য় বর্ষে অনার্স পড়ছি। এবার বলো, এই খুনের ঘটনায় তোমাদের কাকে সন্দেহ হয়? লাল ভাই আচমকা তাকে প্রশ্ন করলেন। একথা শুনে সে মাথা নিচু করে কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো। শেষে আমাদের দিকে মুখ তুলে বলল, আমার কাউকে সন্দেহ হয় না। আমি খামাখা কাকে সন্দেহ করব, আর কার নাম বলবো? তবে আমার মনে হয় আমাদের কোনো আত্মীয় স্বজন জড়িত থাকলেও থাকতে পারে। তবে এদের কারণ আমি বলতে পারবো না। কে যে জড়িত তা আমি আসলে জানি না। আরেকটা কথা, এই খুনের সঙ্গে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। সে এরকম কোনো অমানুষ নয়। আমার মরহুম মামাজান তাকে খুব বেশি বিশ্বাস করতেন। সে কখনো মামার বিশ্বাসভঙ্গ করেনি। মামার জমি জমা থেকে শুরু করে ব্যাংকের সকল হিসাব নিকাশও আমার ভাই দেখাশোনা করত। বিশেষ করে আমার মামাজান একমাত্র পুত্র সদ্যই আবুল বাশার সরকার সাহেব মামার উপর রাগ করে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পর থেকে মামার সব কিছু দেখাশোনার দায়িত্ব বর্তমানে আমার এই ভাইয়ের ওপর। তবে নিশ্চয়ই বুঝতে পারছেন মামাজান আমার ভাইকে কতখানি বিশ্বাস করতেন। তোমার একমাত্র মামাতো ভাই কী কারণে পিতার উপর রাগ করে হঠাৎ অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন? একটু খুলে বলবে কি? লাল ভাইয়ের কথা শুনে সে ধীরে ধীরে বলতে লাগলো, বাবা সবসময় চাইতেন তিনি এই প্রকৃতির সান্নিধ্যে বেঁচে থাকবেন। এই জন্য তিনি এখানে বাড়ি করছেন। তার একটি স্বপ্ন ছিল, তিনি এখানে বড়সড় একটা কৃষি খামার করে তুলবেন। এজন্য তিনি ধামরাইয়ের ওই বাড়িটা থেকে মাইল 3 দূরে, মানে একটু ভেতরে, একসঙ্গে 111 বিঘা জমি কিনেছেন। এই জমি ক্রয়ে কোনো প্রকার ঘাপলা নাই, কিন্তু তা সত্ত্বেও স্থানীয় কিছু সংখ্যক টাউটো হাউজিং কোম্পানির জমিদস্যুদের সঙ্গে মামার একটা বিরোধ হয়। আর এই বিরোধের জের ধরে ওরা মামার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে। এখানে বলে রাখি, মামার এই মামলা পরিচালনা করার সময় স্থানীয় ধামরাই থানার ওসি গোলাম মোল্লা মামার কাছে যাতায়াত শুরু করে। ওর আচার আচরণ দেখে মামাও তাকে নিজের ছেলের মতোই মনে করতেন। এভাবে বর্তমান ওসি আমাদের পরিবারের একজন হয়ে ওঠেন। তোমার মামাতো ভাই কখন অস্ট্রেলিয়ায় যান?
লাল ভাই আবার প্রশ্ন করলেন। রায়হান নিজেকে একটু গুটিয়ে নিয়ে বলতে লাগলো, মামার বিরুদ্ধে জলদস্যুদের মামলার বছরখানেক আগেই আমাদের মামাতো ভাই বিদেশে পাড়ি জমান। লাল ভাই একটুখানি গম্ভীর হয়ে বললেন, আচ্ছা ভালো, এবার একটু বলো তো, ওই যে ওসি সাহেব কেমন মানুষ? রায়হান এবং মনমরা হয়ে বলল, তাকে তো আমরা নিজের ভাইয়ের মতোই মনে করতাম। তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, কখনো তাকে আমরা খারাপ মনে করিনি। কিন্তু এবার কেন যে তিনি খুনের অভিযোগ আমার ভাইকে গ্রেপ্তার করলেন, তাকে আসামি বানালেন, এমনকি এ খবর শোনার পর আমি যখন তাকে ফোন করেছিলাম তখন তিনি আমাকে বললেন তোমার ভাইয়ের হাতেই তোমার মামা খুন হয়েছেন। গত কয়েকদিন আগে সে আমার মামার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিল। বেচারা দেয়নি বলে তাকে নির্মমভাবে খুন করেছে। আর একটা কথা বলে রাখি, এই খুনের সঙ্গে তোমারও নাকি সংশ্লিষ্টতা রয়েছে, তা আমাদের থানার দারোগা সাহেব খুঁজে পেয়েছেন। এরপর তিনি প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, তা তুমি এখন আছো কোথায়? এরপর তার কথা শুনে আমি ভয়ে ফোন লাইন কেটে দিয়েছিলাম, আর ওই মোবাইল সিমও বন্ধ করে রেখেছি। লাল ভাই কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলেন, তারপর বললেন, তুমি এখন থাকো কোথায়? সে বলল, আমি এক বন্ধুর বাসায় উঠেছি, আগে বঙ্গবন্ধু হলে থাকতাম। আপনার গাতার্থে আরও বলছি, আমি ঢাকা কলেজে পড়ার সময় থেকে একটা মেসে থাকতাম, টাকা পাঠাতেন মামা, মানে আমার ভাইয়ের মাধ্যমে। এরপর আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মামা আমাকে হলে উঠতে বললেন, আমিও তাই করলাম, আর টাকা পাঠাতেন আমার এই মামা। আমার বড় ভাই কালাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে মামাজান খুব খুশি হয়েছিলেন, তাহলে তার বিষয় সম্পদ সব কিছু কালাম ভাই দেখাশোনা করতে পারবে। এরপর থেকে আমার ভাই এখানে স্থায়ীভাবে বসবাস করতে ও মামার সব কিছু দেখাশোনা করতে লাগলো। এই জন্য মামা তাকে খুব বেশি স্নেহ করতেন, আর সেও মামাকে পিতার মতো ভক্তি শ্রদ্ধা করত। আপনি হয়তো জানেন না, আমাদের মা মারা গিয়েছে প্রায় 11 বছর আগে। এরপর তিনি আমাদের পিতার আদরে মানুষ করেছেন। আমাদের বড় বোনটিকে তিনি ভালো একটা পরিবারে বিবাহ দিয়েছেন। আমাদের বাবা একটু বাউল টুলে স্বভাবের। তিনি তাবলিগ জামাতের নামে চিল্লা দিয়ে বছরের বেশিরভাগ সময় এখানে সেখানে পড়ে থাকেন, আমাদের বাড়ির কাছে, এই তো মানিকগঞ্জে। কিন্তু আম্মা মারা যাওয়ার পর থেকে বাবা আর সেখানে থাকতেন না। তিনি চিল্লা থেকে কখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এলে আমাদের এই মামার বাড়িতে এসে উঠতেন। সব কিছু মিলিয়ে এই মামা আমাদের জীবনের সব কিছু, বেশি আপনজন হয়ে উঠেছিলেন। তাই আপনিই বলুন, এরকম একজন মহান আত্মীয়কে কেউ খুন করতে পারে? আমার বিশ্বাস হয় না স্যার। সেই জন্য আপনাকে সব কিছু তদন্ত করে দেখতে বলেছি, আর আপনার প্রাপ্য সম্মানই আমরা দিয়ে দিব। তার শেষের কথাটা শুনে আতিক ভাই বললেন, ওসব নিয়ে এত ভাবনার কিছু নেই, আগে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করো যেন আমাদের লাল ভাই এই তদন্তে সফল কাম হয়। ছেলেটি আবার কাজুমাজু হয়ে বললেন, সে তো অবশ্যই। আচ্ছা, তোমার মামাতো ভাই কি তার পিতাকে খুন করতে পারেন? তোমার কি মনে হয়? আর এই ব্যাপারে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করবে না। লাল ভাই কথাটা বলে রায়হানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রায়হান এবার খুব ভেবেচিন্তে বলতে লাগলো, তাহলে আপনাকে আরও কয়েকটি কথা বলি। আমার মামা খুব ভালো মানুষ ছিলেন, আর ছিলেন খুব হিসেবি। তিনি সারা জীবন খুব হিসাব নিকাশ করে চলেছেন বলে এত বিষয় সম্পদ করতে পেরেছেন। আমার জানা মতে তিনি প্রচণ্ড সৎ মানুষ ছিলেন। সরকারি কলেজে চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন বই পুস্তক গাইড লিখে টাকা পয়সা আয় করতেন, আর সংসার খরচের টাকা বাঁচিয়ে তিনি জমি জমা ক্রয় করতেন। এটা ছিল তার নেশার মতো। এতদিন তার স্ত্রী তাকে এই মহৎ কাজে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু 4 বছর আগে তিনি মারা যাওয়ার পর থেকে মামা খুব একা আর নিঃসঙ্গ হয়ে পড়েন। আমার মামার আর কোনো ছেলে মেয়ে না থাকায় তিনি বাড়িতে প্রায় একাকী থাকতেন। তার কোনো মেয়ে ছিল না বলে তিনি একমাত্র ছেলের বউকে খুব ভালোবাসতেন, আর ছেলের ঘরের ছেলে মেয়ে দুটো তো বলতে গেলে তার জান ছিল। আমার মামি মারা যাওয়ার পর থেকেই
পরিবারের সম্পূর্ণ হিসাব নিকাশের দায়িত্ব এসে অর্পিত হয় আমার ভাইয়ের ওপর। সে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে চলছিল। আমাদের মামাতো ভাই আবুল বাশার সাহেব পিতার মতো দূরদর্শী কিংবা সঞ্চয়ী নন। তিনি বিলাসী জীবনযাপন অভ্যস্ত। সেই জন্য তিনি ধামরাইয়ে বসবাস করতে আগ্রহী ছিলেন না। কিন্তু মামা তাকে সেখানে বাস করতে কখনো জোর জবরদস্তি করেননি। এমনকি মামা তাকে কয়েকবার পরামর্শ দিয়েছেন ঢাকায় গিয়ে থাকতে। ঢাকার মিরপুরে মামার একটি ১৩০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি বর্তমানে ভাড়াতেও আছে। ঢাকায় ৩টি প্লটের সঙ্গে এটাও দেখাশোনা করে আমার বড় ভাই কালাম। মামা যে বাসার ভাইকে ঢাকায় গিয়ে বসবাস করতে বলেছেন তা আমি একাধিকবার নিজের কানে শুনেছি। কিন্তু আমাদের বাসার ভাইয়ের ইচ্ছা ছিল ঢাকায় মামার যে ৩টি প্লট আছে তা ডেভেলপারদের হাতে তুলে দেওয়া। এতে একদিকে নগদ প্রচুর টাকা পাওয়া যাবে, অন্যদিকে কয়েকটা ফ্ল্যাটও পাওয়া যাবে। এসব চিন্তাভাবনা করে তিনি সবসময় চাইতেন তার পিতার ৩টি প্লট ডেভেলপারদের হাতে তুলে দিয়ে নগদ টাকা পয়সা আর একাধিক ফ্ল্যাটের মালিক হতে। কিন্তু মামা এসবের একেবারে ঘোর বিরোধী ছিলেন। সেই থেকে তাদের মধ্যে প্রথম বিরোধের সূত্রপাত। এভাবে একসময় তাদের বনিবনা আরও বাড়তে থাকে। আর মামি বেঁচে না থাকায় আমাদের এই মামাতো ভাইটি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিলেন। আর একটি কথা, আমার মামা এই ডেভেলপার কোম্পানি বা হাউজিং কোম্পানিকে দু চক্ষে দেখতে পারতেন না। এসব নিয়ে তাদের মধ্যে বিস্তর মত পার্থক্য থাকলেও বাসার ভাই কখনো মামার সঙ্গে অশোভন আচরণ প্রকাশ করেননি। সব কিছু বিবেচনা করেও আমার কাছে মনে হয়েছে আমাদের বাসার ভাই কখনো তার বাবাকে খুন করতে পারেন না। আসলে